প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে নির্ধারিত ক্লাস নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ। তো আমরা আজকে সেই ধারাবাহিক যে আলোচনা করেছি সেই অনুযায়ী আমরা আজকে ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। ক্রিয়াপদ ক্রিয়াপদ এটা তোমরা ষষ্ঠ শ্রেণী থেকেই এই ক্রিয়াপদ পড়ে আসছো বা তারও আগে পড়ে আসছো। ক্রিয়াপদ কি সেটা তোমরা অবশ্যই জানো, তারপরও আমরা আবার একটু রিপিট করি। ক্রিয়াপদ হলো যেই পদ দিয়ে কোনো কাজ করা বোঝায়, যেমন খাওয়া, শোয়া, তারপরে যাওয়া, গমন ইত্যাদি। যে পদ দিয়ে কোনো কাজ করা বোঝায় তাই হলো ক্রিয়াপদ। যেমন দেখো, পড়া, বলা, খাওয়া, এই সবগুলোই কি ক্রিয়াপদ, কারণ প্রতিটা পদ দিয়েই কোনো কাজ বোঝাচ্ছে। তো আমরা জানি ক্রিয়াপদ হলো যে পদ দিয়ে কোনো কাজ করা বোঝায় তাই ক্রিয়াপদ। এখন প্রশ্ন হলো যে হ্যাঁ, ক্রিয়াপদ যেটি দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটি ক্রিয়াপদ, এটা আমরা সবাই জানি। তারপরেও ক্রিয়াপদের আবার অনেক বিভাজন আছে, বিভিন্ন রকমের ক্রিয়া আছে, সেগুলো আমরা আলাদা করতে পারি না। তো আমরা আজকে সব ধরনের ক্রিয়াপদ সম্পর্কে আলোচনা করব। তো ক্রিয়াপদকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভাগ করা হয়। তার মধ্যে একটি হলো ভাব প্রকাশের দিক থেকে। ভাব প্রকাশের দিক থেকে হলো ক্রিয়াপদ দুই প্রকার, মনে রাখবে। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। এক, সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। দুই, অসমাপিকা ক্রিয়া। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার, যথা সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। এখন সমাপিকা ক্রিয়াটা কি তোমরা অবশ্যই এটা জানো। সমাপিকা মানে সমাপ্ত। এক কথায় যেই ক্রিয়াপদ ওই বাক্যের অর্থটাকে বোধগম্য করার জন্য যতগুলো অর্থ প্রকাশ করা দরকার সবই প্রকাশ করতে পেরেছে, তাই সমাপিকা ক্রিয়াপদ। সমাপিকা কথার অর্থই হলো সমাপ্ত। তো যেই ক্রিয়াপদ বাক্যের অর্থটিকে সমাপ্ত করতে পেরেছে সেটি হলো সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া হলো যেই ক্রিয়াপদ তার বাক্যের অর্থটিকে সমাপ্ত করতে পারেনি, সেটাই হলো অসমাপিকা ক্রিয়াপদ। যেমন দেখো যে ভালো ছেলেরা ছেলেরা স্কুলে স্কুলে যায়। দেখো, ছেলেরা স্কুলে যায়, তো এখানে ক্রিয়াপদ কি? যাওয়াটা হলো ক্রিয়াপদ। যাওয়াটা ক্রিয়াপদ, কারণ যাওয়া দিয়ে কোনো কাজ বোঝায়। ছেলেরা স্কুলে যায়, যায়টা হলো ক্রিয়াপদ। এখন এই যায় ক্রিয়াপদ, সেটি কি এই বাক্যটির অর্থ সম্পূর্ণ করতে পেরেছে, না আরো নতুন কিছু জানার দরকার? তো ছেলেরা স্কুলে যায়, এটা দিয়ে আমরা বুঝি যে ছেলেরা স্কুলে যাচ্ছে। তো এখানে ক্রিয়াপদ দিয়ে আর নতুন কিছু জানার দরকার হয় না, এই জন্য এটিকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া। এবার অসমাপিকা ক্রিয়া কি? অসমাপিকা ক্রিয়া হলো এটার উল্টো। যেই ক্রিয়াপদটি বাক্যের অর্থটিকে সম্পূর্ণ করতে পারে না সেটাই হলো অসমাপিকা ক্রিয়াপদ। যেমন আমি বা আমরা স্কুলে গিয়ে। দেখো, আমরা স্কুলে গিয়ে, অর্থাৎ এই গিয়ে মানে যাওয়া, এটা একটা ক্রিয়াপদ।
তো এখানে আমরা স্কুলে গিয়ে কি করব সেটা কি এই ক্রিয়াপদ প্রকাশ করতে পেরেছে? আমরা স্কুলে গিয়ে কি করব, তখন কিন্তু আরো কিছু জানার ইচ্ছা থাকে। তাহলে আরো কিছু জানার ইচ্ছা যখন থাকে, এই বাক্যটি তাহলে সম্পূর্ণ হয়নি। যদি এই বাক্যটি সম্পূর্ণ না হয় তাহলে এই ক্রিয়াপদ অসম্পূর্ণ। এই জন্য এটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। তেমনি প্রভাতে প্রভাতে সূর্য উঠলে, আচ্ছা উঠলে ওঠাটা হলো ক্রিয়াপদ। তো এখন প্রভাতে সূর্য উঠলে আমরা কি করব? প্রভাতে সূর্য উঠলে আমরা কি স্কুলে যাব? প্রভাতে সূর্য উঠলে আমরা কাজে যাব? কি করব? বাইরে যাব, হাঁটতে যাব? অর্থাৎ এই উঠলে ক্রিয়াপদ দিয়ে আর তার বাক্যটির অর্থ সম্পূর্ণ করা যায়নি, আরো কিছু জানার ইচ্ছা থাকে। তো যেই বাক্যের ক্রিয়াপদ দিয়ে আরো কিছু জানার ইচ্ছা, সেটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। তাহলে এই গিয়ে, উঠলে, এই ক্রিয়াপদগুলোকে বলবো অসমাপিকা ক্রিয়া, আর এই টোটাল বাক্যটা অসমাপিকা ক্রিয়ার বাক্য। আর প্রথম বাক্যে দেখো, ছেলেরা স্কুলে যায়, এখানে নতুন কিছু জানার দরকার হয় না, ওই যাই ক্রিয়াপদটি বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পেরেছে, এই জন্য আমরা এটাকে বলবো সমাপিকা ক্রিয়া। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার, এক সমাপিকা ক্রিয়া আর এক হলো অসমাপিকা ক্রিয়া। তো আমরা সমাপিকা ক্রিয়াও বুঝতে পেরেছি, যেই বাক্যের ক্রিয়া বাক্যের অর্থটিকে সম্পূর্ণ করতে পারে সেটা সমাপিকা ক্রিয়া, যেই বাক্যের ক্রিয়া বাক্যের অর্থটিকে সম্পূর্ণ করতে পারে না সেটা অসমাপিকা ক্রিয়া। এরপরে আমরা আসি যে এই ভাব প্রকাশের দিক ছাড়াও ক্রিয়াপদকে আরো বিভিন্ন ভাবে শ্রেণী বিভাগ করা হয়ে থাকে, বিভিন্ন রকমের ক্রিয়া আমরা পাই। যেমন শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা লাইভে আছো তারা অবশ্যই শ্রেণী এবং রোল লিখে কমেন্টস করো। দেখো, ক্রিয়াপদটাকে আমরা বিভিন্ন ভাবে পাই। প্রথমে পেয়েছি কি, যে ভাব প্রকাশের দিক থেকে দুই প্রকার, এছাড়াও আমরা আরো কতভাবে ক্রিয়া পাই সেটা একটু দেখো। যেমন সকর্ম ক্রিয়া, সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, দ্বিকর্ম দ্বিকর্ম ক্রিয়া, প্রযোজক প্রযোজক ক্রিয়া, যৌগিক যৌগিক ক্রিয়া, আরেকটা হলো মিশ্র ক্রিয়া। দেখো, প্রথমত তো ভাব প্রকাশের দিক থেকে আমরা ক্রিয়া দু প্রকার পেয়েছি, সেটা হলো সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া। এছাড়াও আরো 6টি ক্রিয়া বা তারও বেশি আমরা পাই। তো এখানে আমরা 6টি ক্রিয়া আলোচনা করব, কারণ এই 6টি ক্রিয়াই প্রধান: সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া ও মিশ্র ক্রিয়া। তো এখন দেখো, আমরা একটি একটি আলোচনা করি। প্রথমে আসি সকর্ম ক্রিয়া। সকর্ম ক্রিয়াটা কি? স মানে সাথে অবস্থান, অর্থাৎ যেই ক্রিয়ার কর্ম আছে সেটিকে বলা হয় সকর্ম ক্রিয়া। যে ক্রিয়াপদের কর্ম আছে সেটিকে বলা হয় সকর্ম ক্রিয়া। যেমন দেখো, রাসেল বই পড়ে। আচ্ছা, তোমরা বলো তো যে এখানে ক্রিয়াপদ কোনটি এই বাক্যটায়? আচ্ছা, এই বাক্যতে ক্রিয়াপদ হলো পড়ে, আর কর্ম আছে কি নাই সেটা কিন্তু আমরা অন্য এক জায়গায় শিখেছি, কারকে শিখেছি যে কর্ম আছে কি নাই সেটা ক্রিয়ার কাছে কি বা কাকে প্রশ্ন করলে পাওয়া যায়। ক্রিয়াপদ এখানে পড়ে, এই পরে ক্রিয়াপদের কাছে যদি তোমরা
কি বা কাকে প্রশ্ন করো, যদি উত্তর পাওয়া যায় তাহলে বুঝতে হবে কর্ম আছে। যেমন দেখো, পরের কাছে কি বা কাকে প্রশ্ন করো, কাকে পড়ে, তো কাকে ব্যক্তিবাচক সেটার উত্তর এখানে নেই। কি পড়ে, বই পড়ে। কি পড়ে, বই পড়ে। তাহলে এখানে বইটাকে আমরা কর্ম বলবো। বইটাকে কি বলবো, কর্ম। আচ্ছা, তা যদি এই ক্রিয়াপদের কর্ম থাকে তাহলে এই ক্রিয়াপদটিকে আমরা বলবো সকর্ম ক্রিয়া। অর্থাৎ যেই ক্রিয়াপদের কর্ম আছে সেটিকে বলবো সকর্ম ক্রিয়া। রাছের বই পড়ে, ক্রিয়াপদ হলো পড়ে, তো এখন কি পড়ে, বই। তাই কি কাকের উত্তর হলো কর্ম, তাহলে এখানে কর্ম আছে, এই জন্য এই ক্রিয়াপদটাকে বলবো সকর্ম ক্রিয়া। এরপরে দেখো, সকর্ম ক্রিয়া আমরা বুঝতে পেরেছি। এরপরে দেখো অকর্ম ক্রিয়া। অকর্ম ক্রিয়াটা কি, অ মানে না, অ মানে নেই, অর্থাৎ যেই ক্রিয়াপদের কর্ম নেই সেটিকে বলা হয় অকর্ম ক্রিয়া। যেই ক্রিয়াপদের কর্ম নেই সেটিকে বলা হয় অকর্ম ক্রিয়া। যেমন দেখো, রহিম পড়ে। আচ্ছা, এখানে ক্রিয়াপদ কি, এই পরেটা হলো ক্রিয়াপদ, পরেটা হলো ক্রিয়াপদ। এখন কি পড়ে, কাকে পড়ে, এরকম কোনো উত্তর এখানে নেই, যদিও এটা সঠিক বাক্য, রহিম পড়ে। তাহলে শুধু কর্তা আছে আর ক্রিয়াপদ আছে, এখানে কোনো কর্ম নেই। তো যদি এখানে কোনো কর্ম না থাকে তাহলে এই ক্রিয়াপদটিকে আমরা কোন ক্রিয়া বলবো, অকর্মক ক্রিয়া। অ মানে না, কর্মক মানে কর্ম, তো অকর্মক মানে কর্ম নেই। তাহলে যেই ক্রিয়াপদে কর্ম নেই সেটাকে বলবো অকর্মক ক্রিয়া। রহিম পড়ে, এখানে পরেটা ক্রিয়াপদ, কোন ক্রিয়া, অকর্মক ক্রিয়া, কারণ এই ক্রিয়াপদের কোনো কর্ম নেই। এরপরে আমরা আসি দ্বিকর্ম ক্রিয়া। দ্বিকর্ম ক্রিয়াটা কি, দ্বিকর্ম, এই দ্বি অর্থ হলো দুই, এই দ্বি কথার অর্থ হলো দুই বা দুইটি, আর কর্মক মানে কর্ম। তাহলে এই দ্বিকর্ম কথার অর্থ হলো দুইটি কর্ম। তার মানে দাঁড়ালো, যেই বাক্যের ক্রিয়াপদে দুটি কর্ম আছে তাকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া। যেমন দেখো, বাবা আমাকে একটি বই কিনে দিলেন। আচ্ছা, এখানে বাবা আমাকে একটি বই কিনে দিলেন, এখানে কিনে বা দেওয়া এটা হলো ক্রিয়াপদ, কিনে দেওয়াটা হলো ক্রিয়াপদ। এখন কি কিনে দিলেন, বই। কারণ আমরা আগেই বলেছি ক্রিয়ার কাছে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্ম। তাহলে ক্রিয়াপদ হলো দিলেন, এখন কি দিলেন, বই, তাহলে বইতে হবে কর্ম। আবার কাকে দিলেন, আমাকে, আমাকেটাও হলো কর্ম। এখন দেখো, বাবা আমাকে একটি বই কিনে দিলেন, এখানে কয়টি কর্ম আছে, দুইটি কর্ম আছে, একটি বই আর একটি আমাকে। কারণ আমরা আগেই বলেছি যে ক্রিয়ার কাছে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্ম। কি প্রশ্নের উত্তরও কর্ম, কাকে প্রশ্নের উত্তরও কর্ম। তাহলে এখানে এই বাক্যের ক্রিয়াপদ হলো দিলেন, এই দিলেন ক্রিয়াপদের কয়টি কর্ম আছে, দুইটি কর্ম আছে। যেহেতু দুইটি কর্ম আছে সেহেতু এটাকে বলবো দ্বিকর্ম ক্রিয়া, কারণ এই দ্বি কথার অর্থ হলো দুই। তাহলে দ্বিকর্মক মানে দুইটা কর্ম, যেই ক্রিয়াপদের দুইটা কর্ম আছে সেই ক্রিয়াপদকে আমরা বলবো দ্বিকর্ম ক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আরেকটা কথা মনে রাখবে, এই দ্বিকর্ম ক্রিয়ার ব্যক্তিবাচক যে কর্ম সেটাকে বলা হয় গৌণ কর্ম।
গৌণ কর্ম, আর এই বস্তুবাচক যেটা সেটাকে বলা হয় মুখ্য। এটা মনে রাখবে, দ্বিকর্ম ক্রিয়ার যেটি ব্যক্তিবাচক সেটাকে বলা হয় গৌণ কর্ম, আর যেটি বস্তুবাচক সেটাকে বলা হয় মুখ্য কর্ম। তো আমরা দ্বিকর্ম ক্রিয়াটা শিখছি, এবারে আমরা শিখব প্রযোজক ক্রিয়া। দেখো, প্রযোজক ক্রিয়া হলো যে ক্রিয়া প্রযোজনা করে সে হলো প্রযোজক ক্রিয়া, আর যার মাধ্যমে প্রযোজনা করানো হয় সে হলো প্রযোজ্য ক্রিয়া। তো যে ক্রিয়া প্রযোজনা করে, যেমন বাবা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তো দেখো, প্রযোজক ক্রিয়া সাধারণত সেখানে দুটো কর্তা থাকে। প্রযোজক ক্রিয়ায় সবসময় দুটো কর্তা থাকে। যেমন দেখো, এখানে ক্রিয়াপদ কি দেখাচ্ছে, এখন এই দেখাচ্ছেন বাবা, এই জন্য বাবা একটি কর্তা, কারণ ক্রিয়ার কাজ যে করে সে হলো কর্তা। তো এই দেখাচ্ছেন কে? বাবা, সেও কাজ করেছেন, সেও কর্তা। আর কাকে দেখাচ্ছেন? শিশুকে। কিন্তু এই ক্রিয়ার যে কাজটা সেটা সরাসরি করেছেন শিশু, অর্থাৎ বাবা কিন্তু চাঁদ দেখেনি, চাঁদটা দেখছে শিশু, এই জন্য শিশুও কর্তা। ঠিক আছে, বাবাও কর্তা, শিশুও কর্তা, কারণ এই দেখার কাজটা করেছেন শিশু। তো ক্রিয়ার কাজ যে করে সে কর্তা। তো যেহেতু দেখার কাজটা শিশু করেছে, এজন্য শিশু হলো কর্তা। এখন এই শিশুকে দেখতে যে সাহায্য করেছেন বাবা, সেও কর্তা, কারণ উনিও সাহায্য করেছেন। তো এখানে আমরা দুটো কর্তা পাই, যে এই চাঁদ সরাসরি দেখেছেন সেও একজন কর্তা, আর এই চাঁদ দেখার কাজে যিনি সাহায্য করেছেন তিনিও কর্তা। তো এখন এই দেখার কাজটা সরাসরি যে করেছে শিশু, তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। যে কাজটা সরাসরি করেছে সে হলো প্রযোজ্য কর্তা, আর বাবা যেহেতু সাহায্য করেছেন এই জন্য বাবাকে বলা হয় প্রযোজক কর্তা। তোমরা ভালো করে বুঝবে যে যেই বাক্যে এক কর্তা আর এক কর্তাকে কাজে সহযোগিতা করে, তো যে সহযোগিতা করে সে হলো প্রযোজক কর্তা, আর যেই কর্তাকে সাহায্য করে সে হলো প্রযোজ্য কর্তা। আর এই প্রযোজক কর্তা যেই বাক্যে থাকবে সেই বাক্যের ক্রিয়াটিকে আমরা বলবো প্রযোজক ক্রিয়া। আশা করি বুঝতে পেরেছ যে যেই বাক্যে প্রযোজক কর্তা থাকবে আর প্রযোজক কর্তা থাকলে সেই বাক্যের যে ক্রিয়াপদ তাকে আমরা বলবো প্রযোজক ক্রিয়া। এখন প্রযোজক কর্তা আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? দেখো, প্রযোজক কর্তা থাকলে সেখানে সহজে বোঝার জন্য আমরা মনে রাখবো এক কর্তা আর এক কর্তাকে তার কাজে সহযোগিতা করবে। দেখো, শিশু চাঁদ দেখছে, কিন্তু এই দেখার কাজে সহযোগিতা করছে কে? বাবা। তো সরাসরি শিশু দেখছেন, এজন্য শিশুও কর্তা, আর এই শিশু দেখার কাজে যে সহযোগিতা করেছেন বাবা, সেও কর্তা। এখন সরাসরি যে দেখেছেন সে হলো প্রযোজ্য কর্তা, আর এই প্রযোজ্য কর্তাকে সহযোগিতা যিনি করেছেন সে হলো প্রযোজক কর্তা। আর এই প্রযোজক কর্তা আছে বিধায় এই বাক্যের ক্রিয়াটাকে আমরা বলবো প্রযোজক ক্রিয়া। আরেকটা কথা এখানে মনে রাখবে, প্রযোজক ক্রিয়া যেখানে আছে সেখানে কিন্তু দুটো কর্মও থাকে। প্রযোজক ক্রিয়া যে বাক্যে আছে সেই বাক্যে দুটো কর্ম থাকে। যেমন দেখো, কি দেখছেন? চাঁদ। তো কি এর উত্তর, সেটা হলো কর্ম।
আবার কাকে দেখাচ্ছেন? শিশুকে, সে হলো কর্ম। তাহলে এই প্রযোজ্য কর্তা সে কিন্তু একদিকে কর্মকারক, কর্ম হয় কিভাবে? ওই যে আমরা বলেছিলাম যে ক্রিয়ার কাছে যদি কি প্রশ্ন করি যে উত্তর পাওয়া যাবে সেটা কর্ম, ক্রিয়ার কাছে কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাও কর্ম। তাই সে অনুযায়ী এই শিশুকে কর্ম হয়। তো এখানে বিকর্মক হয়। মনে রাখবা যে প্রযোজক ক্রিয়া মানে দ্বিকর্মক ক্রিয়া, কারণ যেখানে প্রযোজক ক্রিয়া থাকবে সেখানে দুটো কর্ম থাকবে। এই শিশুকে সে একদিকে প্রযোজ্য কর্তা, আবার আরেকদিকে সে কর্ম। তাহলে সকল প্রযোজক ক্রিয়াই দ্বিকর্মক ক্রিয়া, কিন্তু সকল দ্বিকর্মক ক্রিয়াই প্রযোজক ক্রিয়া নয়। আর আগে আমরা উদাহরণ দেখেছিলাম, বাবা আমাকে একটি কলম দিলেন, এখানে কিন্তু এক কর্তা আর এক কর্তাকে সাহায্য করেনি তার কাজে, এই জন্য ওটা শুধুই দ্বিকর্মক, ওটা প্রযোজক ক্রিয়া নয়। কিন্তু এখানে এক কর্তা আর এক কর্তাকে তার কাজে সহযোগিতা করেছে, এখানে এটা প্রযোজক ক্রিয়া এবং এটা দ্বিকর্মক ক্রিয়া, কারণ এখানে দুটো কর্ম আছে। তো সকল প্রযোজক ক্রিয়াই দ্বিকর্মক ক্রিয়া, কিন্তু সকল দ্বিকর্মক ক্রিয়াই প্রযোজক ক্রিয়া নয়। এই কথাটা তোমরা মনে রাখবে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া, দেখো যৌগিক ক্রিয়াটা হলো যে যেখানে একটি অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়া যদি একাকে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তবে তাকে যৌগিক ক্রিয়া বলে। এটা আমরা ক্লাসেও আলোচনা করেছি যে যৌগিক ক্রিয়া হলো যদি একটি সমাপিকা ক্রিয়া আর একটি অসমাপিকা ক্রিয়া একত্রে বসে কোন সম্প্রসারিত অর্থ বা ভাব প্রকাশ করে, তখন আমরা সেটাকে যৌগিক ক্রিয়া বলি। যৌগিক মানেই তো একের অধিক, তো যদি একের অধিক ক্রিয়া পাশাপাশি বসে কোনো ভাব প্রকাশ করে বা কোনো অর্থ প্রকাশ করতে পারে তাহলে আমরা তাকে যৌগিক ক্রিয়া বলতে পারি। যেমন দেখো, বৃষ্টি থেমে গেল। এখানে দেখো বৃষ্টি থেমে গেল, এখানে কয়টা ক্রিয়া আছে? দুটো ক্রিয়া। এখন যেতে পারো, এখন যেতে পারো, সে পাস করে গেল। তাহলে দেখো এই থামাটাও একটা ক্রিয়া, গেলটাও একটা ক্রিয়া, যেতে একটা ক্রিয়া, পারো একটা ক্রিয়া, পরে একটা ক্রিয়া, গেল একটা ক্রিয়া। এখন এই গেলটা হলো সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, আর করে হলো অসমাপিকা ক্রিয়া, কারণ সে পাস করে। এখানে যদি আমি থেমে যাই সে পাস করে, তাহলে কি কোনো অর্থ প্রকাশ করতে পারে? পারে না। এই জন্য এই করে ক্রিয়াটাকে আমরা অসমাপিকা ক্রিয়া বলবো। আর সে পাস করে গেল, আর কিছু জানার থাকে না, তাহলে গেলটা হলো সমাপিকা ক্রিয়া। তো যখন একটি অসমাপিকা ক্রিয়া একটি সমাপিকা ক্রিয়া পাশাপাশি বসে কোনো অর্থ বা সম্প্রসারিত ভাব প্রকাশ করে তখন তাকে আমরা বলি যৌগিক ক্রিয়া। আর যৌগিক মানেও দুই, একটা অসমাপিকা ক্রিয়া থাকবে আর একটা সমাপিকা ক্রিয়া থাকবে, তাহলে আমরা এটাকে বলবো যৌগিক ক্রিয়া। এরপর আমরা দেখি মিশ্র ক্রিয়া, সর্বশেষ ক্রিয়াটি। দেখো মিশ্র ক্রিয়া, মিশ্র ক্রিয়াটি হলো যে বিশেষ্য, বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সঙ্গে পর, হ, দে, পা, যা, ছাড়, ঘর
ইত্যাদি ধাতু যোগে গঠিত যে ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করতে পারে। যেমন মাথা ঝিমঝিম করছে, মাথা ঝিমঝিম করছে, মাথা ঝিমঝিম করছে। আমরা কিন্তু সংজ্ঞায় বলেছিলাম যে বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, হ, দে, পা, যা ইত্যাদি ধাতু যোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে। তাহলে এখানে দেখো ঝিমঝিম, এটা একটা ধনাত্মক পদ বা অব্যয়, এরপরে কর কথাটা আছে, তো সেই অনুযায়ী এটাকে আমরা মিশ্র ক্রিয়া বলবো। তেমনি আছে এখন গোল্লায় যাও, তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম, এইগুলোকে বলা হয় মিশ্র ক্রিয়া। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল ক্রিয়াপদ। তো ক্রিয়াপদ আমরা মোটামুটি আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর আমরা আজকের ক্লাস এখানেই শেষ করেছি। আল্লাহ হাফেজ।